আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টির নাম বিন্যাস ও সমাবেশ। এটা এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষায় মাস্ট একটা সিকিউ অবশ্যই আসবে। একটা সিকিউ আমরা অবশ্যই পাবো এবং পাশাপাশি কিছু এমসিকিউ পাবো। যদি ৩টা এমসিকিউ পাই তাহলে দেখো মোট ১৩ নম্বরের প্রশ্ন কিন্তু আমরা এই জায়গা থেকেই পেয়ে যাচ্ছি। এবং এটা খুবই সহজ একটা অধ্যায়। একটু ট্রাই করলেই কিন্তু আমরা ১৩টা নাম্বার কনফার্ম করতে পারবো। এবং এডমিশন এক্সামেও এই চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এবং ইন ফিউচার যখন আমরা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো সেক্টরেও পড়াশোনা করব, আমাদের এই চ্যাপ্টারের বেসিক নলেজ কিন্তু অবশ্যই কাজে লাগবে। যদি কেউ সিএসসি তে পড়ো, দেখবে তোমাদের হচ্ছে প্রোগ্রামিং পড়া লাগবে। এবং এই প্রোগ্রামিং কিন্তু আমাদের বিন্যাস সমাবেশ অনেক কাজে লাগে। এছাড়াও আমরা আমাদের সেকেন্ড পেপারের যে লাস্ট চ্যাপ্টার সম্ভাবনা সম্ভাবনা যখন পড়বো তখন কিন্তু আমাদের এই বিন্যাস সমাবেশের বেসিক নলেজটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? যদি আমরা এটা ভালো মতো না বুঝি, না পারি তাহলে কিন্তু ওই জায়গায় আমরা এপ্লাই করতে পারবো না। ধরো আহ, আমরা বললাম যে একটা লটারি, তুমি একটা লটারি কিনছো, এই লটারিটা জেতার সম্ভাবনা কত? যখনই আমরা জেতার সম্ভাবনার কথা বলবো, প্রথমেই আমাদের কি করতে হবে? আমাদের বের করতে হবে যে কতগুলা ভিন্ন ভিন্ন উপায় পসিবল, কতগুলা ভিন্ন ভিন্ন উপায় পসিবল। এই উপায়ের সংখ্যা আমরা কিভাবে বের করতে পারবো? এই উপায়ের সংখ্যা আমরা এই চ্যাপ্টারে শিখবো বের করা। এবং মনে করো আমরা হচ্ছে আমাদের মোবাইলে যে পাসওয়ার্ড সেট করি, এই পাসওয়ার্ড দিয়ে কতগুলা ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড আমরা বানাইতে পারবো। অথবা মনে করো আমাদের 11 ডিজিটের যে মোবাইল নাম্বারটা আছে, এরকম কতগুলো মোবাইল নাম্বার পসিবল, কতগুলা ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার তৈরি করা সম্ভব। ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার মনেই জাগে এবং আমরা এই অধ্যায় থেকে এই জিনিসগুলা লার্ন করার ট্রাই করব। এবং দেখো আমি হচ্ছে এই জায়গায় আমাদের মোস্ট পপুলার 4টা বইয়ের ছবি দিয়ে রাখছি। এই 4টা বই কিন্তু আমরা সবাই কম বেশি চিনি। আমাদের টার্গেট থাকবে আমরা যাতে এই 4টা বইয়ের সকল ম্যাথ বুঝে বুঝে সলভ করতে পারি। আমরা এই প্লেলিস্টটা একটু লম্বা করব যাতে করে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা নলেজ গেইন করতে পারি। ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দেই। প্রথমেই বিন্যাস ও সমাবেশ। বিন্যাস মানে কি? সমাবেশ মানে কি? বিন্যাস মানে হচ্ছে সাজানো। সহজ কথায় বললে বিন্যাস মানে হচ্ছে সাজানো এবং সমাবেশ মানে হচ্ছে বাছাই করা। এখন প্রশ্ন আসবে যে সাজানোটাই কি আর বাছাই করাটাই কি? সাজানো জিনিসটা হলো ক্রম থাকবে, ক্রম বা অর্ডার, ক্রম বা অর্ডার থাকবে। অথবা বলতে পারি যে আগে পরে, আগে পরে হচ্ছে ম্যাটার করবে। এই জায়গায় আগে পরের সিগনিফিকেন্স আছে, এটা হচ্ছে ম্যাটার করবে। আর এই জায়গায় হচ্ছে আগে পরে কোনো সিগনিফিকেন্স নাই। ক্রম বা অর্ডার ম্যাটার করে না। ক্রম বা অর্ডার ম্যাটার করে না। এইটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝা ট্রাই করি। মনে করো তোমার কাছে 3টা লেটার আছে, এ বি সি। বলা হইলো এই 3টা লেটার দিয়ে তুমি কতগুলা শব্দ তৈরি করতে পারবা? এই 3টা লেটার দিয়ে কতগুলা শব্দ তৈরি করতে পারবা? তো দেখো আমি যদি এই বিসি কে চেঞ্জ করে দিই, আগে সি দেই পরে বি দেই, তাহলে কিন্তু আরেকটা শব্দ তৈরি হয়ে গেল। আচ্ছা, দুই ক্ষেত্রে এ আগে ছিল, আবার আমরা দুই ক্ষেত্রে বি আগে পাবো। বি এ সি, বি সি এ। শব্দের চেঞ্জ করে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন শব্দ পাচ্ছি। বুঝতে পারতেছো? সি এ বি, সি বি এ। সো মোট 6 টাইপের আমরা ওয়ার্ড পাইছি। আমাদের আগে পরে শব্দের লেটার গুলা আগে পরে করে অর্ডার চেঞ্জ করে আমরা মোট 6টা শব্দ পেয়ে গেছি। সো এই জায়গায় কিন্তু আগে পরেটা ম্যাটার করতেছে এবং বাছাই প্রক্রিয়ায় কিন্তু আগে পরে ম্যাটার করবে না। যেমন
আমরা যদি বলি আমাদের মনে করো 3 জন ব্যাটসম্যান আছে, লিটন কুমার দাস, তানজিদ তামিম, আরেকজন মনে করো সৌম্য সরকার। এই 3 জন ওপেনার ব্যাটসম্যান থেকে তোমাকে বলা হলো 2 জন নিয়ে টিম করো। টিমে তো 2 জন আসতে পারবে, ঠিক আছে? তো তুমি কি করবা? 2 জন নিয়ে টিম করবা। তো একটা কম্বিনেশন হইতে পারে লিটন তানজিদ, একটা কম্বিনেশন হতে পারে লিটন সৌম্য। এখন দেখো, আমি যে লিটন তানজিদ লিখলাম, তানজিদ লিটন যদি লিখি, এই দুটা কিন্তু সেম জিনিস, কোনো পার্থক্য নাই, ঠিক আছে? টিমের মধ্যে কিন্তু আগে পরে কোনো পার্থক্য তৈরি হয় না। তুমি আগে লিটন লেখো পরে তানজিদ লেখো, অথবা আগে লিটন লেখো তানজিদ লেখো পরে লিটন লেখো, দুটাই হচ্ছে সেম। সো এটা কিন্তু ভিন্ন কোনো উপায় তৈরি করবে না। সো লিটন তানজিদ, লিটন সৌম্য, আরেকটা পসিবল সেটা হচ্ছে তানজিদ সৌম্য। এই 3টা পসিবল। এই 3টাকে যদি আমরা উলটপালট করে লিখি তাহলে কিন্তু ভিন্ন কোনো উপায় পাচ্ছি না, ঠিক আছে? সো এই জায়গায় হচ্ছে আমাদের ক্রম বা অর্ডারটা ম্যাটার করবে না, এই জায়গায় হচ্ছে ম্যাটার করবে। আশা করি আমরা একটা আইডিয়া লাভ করতে পারছি। চলো আমরা বিন্যাস সমাবেশের ইতিহাস নিয়ে একটু কথাবার্তা বলি। ইতিহাসটা খুব ইন্টারেস্টিং। বিন্যাস সমাবেশ নিয়ে সর্বপ্রথম কথা বলছিল পিঙ্গালা। পিঙ্গালা বলছিল খ্রিস্টপূর্ব 300 BC। পরবর্তীতে মহাবীর, আমাদের ভারতীয় উপমহাদেশেরই মহাবীর, 9th সেঞ্চুরিতে 850 সালের দিকে বিভিন্ন কথাবার্তা বলছে। বাট সব থেকে বিস্তারিত কথাবার্তা বলছে ভাস্কর। ভাস্কর 2 হচ্ছে বিন্যাস সমাবেশের যে সূত্রগুলো আছে, বিন্যাস সমাবেশে আমরা দেখবো যে অনেক সূত্র, উপপাদ্য, কৌশল, এই জিনিসগুলা উনি আলোচনা করছেন। বিভিন্ন টাইপের সূত্র, কৌশল, উপপাদ্য নিয়ে উনি ওনার বইয়ে বিস্তারিত আলোচনা করছেন। বইটার নাম হচ্ছে লীলাবতী। এই জায়গায় একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখো, ওনার নামের পরে 2 লেখা আছে। 2 লেখাটা খুব ইন্টারেস্টিং আমার কাছে লাগছে, ভাস্কর 2। সো আমি পরে একটু ঘাটাঘাটি করলাম যে 2 লেখা কেন। কারণ ভাস্কর 1ও ছিল। 1 ছিল বলতে ওনার আগে আরেকজন ভাস্কর ছিলেন, উনি ছিলেন মেনলি একটা অ্যাস্ট্রোনমার, জ্যোতির্বিদ। আচ্ছা, ভাস্কর 1 ছিলেন হচ্ছে 7th সেঞ্চুরিতে, এবং উনি ছিলেন মেনলি অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিদ। আর এই ভাস্কর উনি আসছিলেন হচ্ছে 12th সেঞ্চুরিতে, এবং ইনি মেনলি ছিলেন ম্যাথমেটিশিয়ান। ইনি 12th সেঞ্চুরির একজন বড় সড়ো ম্যাথমেটিশিয়ান তুমি বলতে পারো, মেইন ম্যাথমেটিশিয়ান বলতে পারো। কারণ উনি অনেক কিছু নিয়ে গবেষণা করছেন। যেমন আমাদের x² = 9, আমরা সবাই জানি। এইটার কিন্তু 2টা সলিউশন পসিবল। এই জায়গায় x এর মান পাবো হচ্ছে আমরা 2টা। সো ইনি এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলছিলেন। তারপর আমাদের সবার পরিচিত sin a+b ফর্মুলা। sin a+b ফর্মুলা ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এইটাও কিন্তু উনি দিয়েছিলেন। sin a cos b প্লাস cos a sin a-b ফর্মুলাও সেম ভাবে উনি অনেক আগেই প্রদান করেছিলেন। এছাড়াও নাম্বার সিস্টেম নিয়ে, গণনা নিয়ে ওনার বিস্তর জ্ঞান ছিল। যেমন দেখো, আমাদের বিন্যাস সমাবেশও কিন্তু নাম্বার বা গণনার মধ্যে পড়ে, নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে। আচ্ছা, এই ভাস্কর 2 তার লীলাবতী গ্রন্থ বা বইয়ের মধ্যে আমাদের বিন্যাস সম্পর্কিত অনেক কথাবার্তা বলছেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো এই লীলাবতী 2টা ওনার মেয়ের নাম ছিল। উনি ওনার মেয়ের সাথে বিভিন্ন কথাবার্তা বলতেন, যেমন ওনার মেয়ে হচ্ছে পাটিগণিত পারতো না, ওনাকে কিভাবে পাটিগণিত শিখাবেন। এই কথোপকথনগুলা এই কথোপকথনগুলা উনি এই বইয়ের মাধ্যমে প্রকাশ করছে। কথোপকথনগুলা এই লীলাবতী গ্রন্থের মাধ্যমে প্রকাশ করছে। এই লীলাবতী গ্রন্থ নিয়ে অনেক কথাবার্তা আছে, কিচ্ছা কাহিনী আছে। যেমন অনেক জায়গায় বলা হয় এটা ওনার মেয়ে ছিলেন না, লীলাবতী ছিলেন ওনার ওয়াইফের নাম, ওনার কোনো মেয়ে ছিলই না, এরকমও অনেক জায়গায় বলে। আবার এক জায়গায় এমনও আছে যে এটা একটা কাল্পনিক নাম, একটা কাল্পনিক নাম, ওইটা ধরেই সে হচ্ছে
ম্যাথের বিভিন্ন সলিউশন প্রদান করার ট্রাই করছে। যাই হোক, সো উনার পরেই কিন্তু আস্তে আস্তে বিন্যাস সমাবেশ অনেক বিস্তৃতি লাভ করে। সো বিন্যাস সমাবেশে ওনার অনেক অবদান আছে। তো আমরা এখন আমাদের মূল পর্বে যাব এবং আমরা আমাদের মেইন বিন্যাস সমাবেশ শুরু করে দিই। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে গণনার যোজন বিধি, আরেকটি হচ্ছে গণনার গুণন বিধি। এই দুটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ বিন্যাস সমাবেশ ভালো মতো বোঝার জন্য, এবং পাশাপাশি সম্ভাবনাতেও আমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, আমরা আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার ট্রাই করি। মনে করো তোমার কাছে ফিজিক্স বই আছে 5টি, কেমিস্ট্রি বই আছে 3টি, তোমার কাছে ম্যাথ বই আছে, ম্যাথ রয়্যাল সাবজেক্ট, এইটার বই আছে অনেক বেশি তোমার কাছে, সাপোজ 10টা। এখন বলা হইলো এতগুলা বই থেকে তুমি একটা বই কত উপায়ে বাছাই করতে পারো, কত উপায়ে তুমি একটা বই বাছাই করতে পারো। তাহলে দেখো, তুমি ফিজিক্স বই থেকে একটা বই বাছাই করতে পারো, অথবা কেমিস্ট্রি বই থেকে একটা বই বাছাই করতে পারো, অথবা ম্যাথ বই থেকে একটা বই বাছাই করতে পারো। তো তুমি যখনই দেখবা অথবা, যখনই আমি নেওয়ার সময় অথবা চিন্তা করব, তখনই হচ্ছে যোজন বিধিটা অ্যাপ্লাই হবে। তো 5টা উপায় থেকে আমি একটা উপায় পিক করতে পারি, মানে 5টা বই থেকে একটা বই পিক করতে পারি, 3টা বই থেকে একটা বই পিক করতে পারি, 10টা বই থেকে একটা বই পিক করতে পারি। সো এই জায়গায় উপায় কয়টা? 5টা, 3টা, 10টা। সো মোট উপায় সংখ্যা হবে 18, 18টি উপায়। 18টি উপায়ে আমি একটি বই পিক করতে পারি, একটি বই পছন্দ করতে পারি, নিতে পারি। ঠিক আছে, মোটামুটি মনে হয় একটা আইডিয়া হয়েছে যে আমরা কিন্তু যোগের মাধ্যমে আমাদের মোট উপায় সংখ্যাটা পেয়ে গেছি। সো এটাকে বলা হয় যোজন বিধি। আমরা 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 আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে আরেকটু সহজ হবে। মনে করো গাজীপুর, আমি গাজীপুরে থাকি, গাজীপুর খুবই সুন্দর একটি জেলা। গাজীপুর থেকে আমার সব থেকে আরেকটি পছন্দের জেলা হলো বান্দরবান। বান্দরবান, গাজীপুর থেকে বান্দরবান, গাজীপুর থেকে বান্দরবান আমি মনে করো হেঁটে যেতে পারি 3টা ওয়ে। এটা হচ্ছে হেঁটে যাওয়ার 3টা পথ। আমি নিয়ত করলাম যে আমি হেঁটেই যাবো, টাকা বাঁচাবো। তো আমি কিন্তু হেঁটেও বান্দরবান যেতে পারি। আমার মনে হইলো না এত টাকা বাঁচা কি হবে, আমি বাসে যাও। বাসে যাওয়া যায় হচ্ছে 2টা উপায়, বাসে যাওয়া যায় হচ্ছে 2টা উপায়। আমার কাছে মনে হইলো না বাসেও যাবো না, বাসে টাইম লাগবে বেশি, আমি এয়ারে যাবো। তো আমি এয়ারেও যেতে পারি, এবং এয়ারে হচ্ছে আরেকটা উপায় আছে। সো এখন বলা হইলো যে আমি কত উপায়ে বান্দরবান যেতে পারি, মোট উপায়ের সংখ্যা কত হবে। সো দেখো, আমি হেঁটে যেতে পারি, অথবা হেঁটে যেতে পারি, অথবা বাসে যেতে পারি, অথবা এয়ারে যেতে পারি। তো যখনই এরকম অথবা থাকবে, যখনই আমরা দেখবো যে অথবা আছে, তখনই বুঝবো যে এই জায়গায় আমাদের যোজন বিধি ব্যবহার করতে হবে। সো মোট উপায় সংখ্যা হবে 3 + 2 + 1, মোট 6 উপায়ে আমরা বাছাই করতে পারি। আশা করি আমরা একটু আইডিয়া পাইছি। ইন ফিউচার যখন আমরা ম্যাথ করব, তখন এটা আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখন আমরা যোজন বিধি, গুণন বিধি নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা লাস্ট এক্সাম্পলে ফিরে যাই। লাস্ট এক্সাম্পলটাই আমরা আরেকটু ভিন্নভাবে এবার উপস্থাপন করব। মনে করো গাজীপুর থেকে আমি বান্দরবান ডিরেক্টলি যাব না, মাঝখানে আমি একটা স্টপেজ হয়ে যাব, ঢাকা হয়ে যাব। তো গাজীপুর থেকে ফার্স্টে যাব ঢাকা, দেন যাব হচ্ছে বান্দরবান। সো গাজীপুর থেকে ঢাকা মনে করো আমি 2টা উপায় যেতে পারি। একটা হচ্ছে এ উপায়, আর একটা হচ্ছে বি উপায়। এবং ঢাকা থেকে বান্দরবান যেতে পারি 3টা উপায়, এক্স, ওয়াই, জেড। এইবার প্রশ্ন করা হলো যে গাজীপুর থেকে বান্দরবান মোট কত উপায়ে তুমি যেতে পারো।
গাজীপুর থেকে বান্দরবান মোট কত উপায়ে যেতে পারো? তো আমরা যদি প্রিভিয়াস এর যেভাবে চিন্তা করছিলাম ওভাবে যদি চিন্তা করি, এই জায়গায় আমাদের দুইটা উপায় আছে, এই জায়গায় তিনটা উপায় আছে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2 + 3, মোট 5 উপায়। 2 + 3 মানে হচ্ছে মোট 5 উপায়। বাট এভাবে করলে কিন্তু ভুল হবে এই ক্ষেত্রে, ঠিক আছে? এভাবে করলে ভুল হবে, কারণ দেখো গাজীপুর থেকে ঢাকা অথবা ঢাকা থেকে বান্দরবান, এটা কিন্তু অথবা জিনিসটা উল্লেখ হচ্ছে না, অথবার ব্যবহার হচ্ছে না। এই জায়গায় ব্যবহার হচ্ছে কি? এই জায়গায় ব্যবহার হচ্ছে এবং। আমাদেরকে অবশ্যই গাজীপুর থেকে ঢাকা যেতে হবে এবং ঢাকা থেকেও বান্দরবান যেতে হবে। দুইটাই কিন্তু পারফর্ম করতে হবে। এইটাও পারফর্ম করতে হবে, এইটাও পারফর্ম করতে হবে। দুইটা কাজই মাস্ট ফুলফিল করতে হবে। যেটাকে আমি বলি যে কাজের পার্ট, কাজের ধাপ বলি আমি, যে এটা হচ্ছে আমাদের স্টেপ 1, এটা হচ্ছে আমাদের স্টেপ 2। দুইটা স্টেপে যদি আমরা ফুল করি তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হবে। শুধু একটা করলে কিন্তু কাজটা কমপ্লিট হবে না। তো যখনই আমরা দেখবো যে কাজটা অসম্পূর্ণ থাকতেছে, একটা ধাপ করলে কাজটা অসম্পূর্ণ থাকতেছে, তখনই বুঝতে পারবো যে আমাদের গুণন বিধিটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? গুণন বিধিটা অ্যাপ্লাই করতে হবে। অথবা আমরা কি দেখবো? আমরা দেখবো এবং এর ব্যবহার হচ্ছে কিনা। যদি এবং এর ব্যবহার হয়, এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের গুণন বিধিটা অ্যাপ্লাই করতে হবে। তো কাজ অসম্পূর্ণ চিন্তা করে তুমি করতে পারো যে আমি যদি শুধু গাজীপুর থেকে ঢাকা যাই তাহলে তো কাজটা ফুল হচ্ছে না, ইনকমপ্লিট থেকে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের যে গুণটা ইউজ করতে হবে। অথবা তুমি চিন্তা করতে পারো যে গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে বান্দরবান দুইটা করলেই কিন্তু আমাদের কাজটা ফুল হচ্ছে, সো মাঝখানে কি হবে? এবং হবে, অথবা কিন্তু হচ্ছে না। তো এই জায়গায় আমাদের গুণ করে বের করতে হবে, গুণ করে বের করতে হবে। সো 2 গুণন 3 করলে আমরা আমাদের রাইট অ্যান্সারটা পাবো। এখন আমরা আসলেই চিন্তা করে দেখি যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। সো দেখো তুমি যদি হচ্ছে গাজীপুর থেকে ঢাকা এই উপায়ে আসো, তাহলে আমাদের ঢাকা থেকে বান্দরবান তুমি যাইতে পারো এক্স উপায়ে, তুমি যাইতে পারো ওয়াই উপায়ে, তুমি যেতে পারো জেড উপায়ে। তাহলে এইটা এ হইলে এটা এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, জেড হইতে পারে। সেম ভাবে এটা যদি বি হয়, যে তুমি বি উপায়ে গাজীপুর থেকে ঢাকা আসলাম, তখন কিন্তু সেম এক্স উপায়ে ঢাকা থেকে বান্দরবান যেতে পারো, ওয়াই উপায়ে যেতে পারো, জেড উপায়ে যেতে পারো। তো মোট উপায় কতগুলো পাচ্ছি? মোট উপায় কিন্তু 6টাই পাচ্ছি। গুণ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের মোট উপায়টা সহজেই বের করে ফেলতে পারতেছি। আমাদের কিন্তু সবগুলো ভাবে বের করা লাগতেছে না। কারণ অনেক সময় দেখা যেতে পারে যে এটা অনেক বেশি হইতে পারে উপায় সংখ্যা। সাপোজ এই জায়গায় আসে তোমার হচ্ছে 10টা উপায় সংখ্যা, এই জায়গায় আছে তোমার 20টা উপায় সংখ্যা। তো 10 গুণন 20, 200টা উপায় হয়ে গেছে। তো 200 উপায় কি আমাদের এভাবে লেখা করা পসিবল? পসিবল না। তো তখন যদি আমরা গুণন বিধিটা অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে গুণন বিধি কিন্তু যোজন বিধিরই আরেকটা রূপ। যেমন দেখো এ উপায়ে আসলে 3টা জিনিস আছে, আবার বি উপায়ে আসলে আরো 3টা জিনিস আছে। তো আমাদের এক্স নট অ্যাকচুয়ালি হচ্ছে 3 + 3, এটাকে আমরা হচ্ছে গুণ দিয়ে সহজে বের করতেছি। মোটামুটি আই গেস তুমি বুঝতে পারছো। ইন ফিউচার আমরা ম্যাথ করলে এটা আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাও আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো গাজীপুর, ঢাকা, বান্দরবান, আমি বললাম যে না আমি টেকনাফ যাবো এরপর, অথবা বললাম যে টেকনাফও না আমি সেন্ট মার্টিন যাবো এরপর। বান্দরবান থেকে টেকনাফ যাওয়া যায় 4টা উপায়, আবার টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়া যায় কেবলমাত্র একটা উপায়। শুধু তুমি হচ্ছে টনেলে যেতে পারো, যাদের এবার হচ্ছে ব্যবস্থা নাই। তো এখন বলা হইলো যে গাজীপুর থেকে সেন্ট মার্টিন মোট কতগুলো উপায় তুমি যেতে পারবা, মোট কতগুলো উপায় যেতে পারবা। সো দেখো একটা পার্ট করলে অসম্পূর্ণ হচ্ছে, সো আমরা 4টা পার্ট বা 4টা উপায় সংখ্যাকে গুণ করবো, গুণ করলে আমাদের মোট উপায় সংখ্যা পেয়ে যাবো। তো আমরা বলবো মোট উপায় সংখ্যা হবে, মোট উপায় সংখ্যা হবে 4টার গুণফল। এরকম যতগুলো থাকে সবগুলোকে গুণ করতে হবে। 2টা উপায় গুণন, 3টা উপায় গুণন, 4টা উপায় গুণন, একটা উপায়। তাহলে 3 দুগুণে 6, 4 6 24, মোট 24টা উপায়ে আমরা যেতে পারবো। ওকে, আমরা তাহলে পরবর্তী, চলো এখন আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমে বলা আছে রিমন ভাইয়ার ভিন্ন ভিন্ন 6টি শার্ট, 3টি প্যান্ট ও 4টি জুতা আছে। এগুলোর মধ্য থেকে তিনি একটি শার্ট, একটি প্যান্ট ও একটি জুতা কত উপায়ে পছন্দ করতে পারবেন? সো রিমন ভাইয়া হচ্ছে আমাদের খুবই পপুলার বায়োলজি ইনস্ট্রাক্টর।
সো রিমন ভাইয়ের কাছে কিন্তু অনেকগুলো শার্ট, অনেকগুলো প্যান্ট এবং অনেকগুলো জুতা আছে। এখন উনি চাচ্ছে যে আমাদের কোচিংয়ে যখন পড়াতে আসবে তখন একটি শার্ট, একটি প্যান্ট এবং একটি জুতা পরে আসবে। একটি জুতা মানে হচ্ছে এক জোড়া জুতা। এখন এটা সে কতভাবে বাছাই করতে পারবে? আচ্ছা, সো আমরা দেখতে পারতেছি যে শার্ট বাছাই করার উপায় হচ্ছে মোট 6টা। প্যান্ট প্যান্ট যেহেতু 4টা আছে, একটা প্যান্ট যদি বাছাই করতে চাই তাহলে সরি 3টা প্যান্ট হচ্ছে 3টা আছে। সো একটা প্যান্ট যদি বাছাই করতে চাই তাহলে আমাদের মোট উপায় আছে 3টা, এবং জুতা আছে হচ্ছে 4টা। সো একটা জুতা বাছাই করার উপায় হবে 4। এখন আমরা কি গুণ করব নাকি যোগ করব, কোন বিধাটা ইউজ করব চিন্তা করো। সো এই জায়গায় দেখো আমাদেরকে কিন্তু শার্ট অথবা প্যান্ট অথবা শু এরকম না কিন্তু জিনিসটা। এই জায়গায় হচ্ছে শার্ট পরতে হবে এবং প্যান্ট পরতে হবে এবং শু পরতে হবে। যখনই এবং থাকে তখনই আমরা গুণনবিধি ব্যবহার করব। এছাড়া আমরা এভাবেও চিন্তা করতে পারি যে শার্ট যদি শুধুমাত্র পরি আমরা তাহলে কিন্তু কাজটা ইনকমপ্লিট থাকবে। যদি শুধুমাত্র একটা কাজ করি তাহলে কিন্তু কাজটা ইনকমপ্লিট থাকবে, কাজটা সম্পূর্ণ থাকবে না, সম্পূর্ণ হবে না। তো যখনই দেখবো যে একটা পার্ট করলে কাজটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তখনই কিন্তু গুণ করতে হবে। কাজটা ইনকমপ্লিট থাকলে আমাদের কি করতে হবে? স্টেপগুলোর মধ্যে গুণ করতে হবে। সো কাজের এটা একটা স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই 3টা স্টেপকে গুণ করতে হবে। সো গুণ করলে আমরা আমাদের মোট উপায় পেয়ে যাব। সো মোট উপায় সংখ্যা হবে 4 6 24 গুণন 3 72। মোট 72টি উপায় আছে। 72টি উপায়ে তিনি এই কম্বিনেশনটা পিক করতে পারেন, একটি শার্ট, একটি প্যান্ট ও একটি জুতার। এই যে জিনিস খেয়াল রাখবা, আমাদের কিন্তু এই জিনিসগুলা বা এই ঘটনাগুলা নির্ভরশীল। এটার সাথে এটা নির্ভরশীল, এটার সাথে এটা নির্ভরশীল। নির্ভরশীল বলা হচ্ছে এই কারণে, কারণ আমরা যদি এই পার্ট না করি তাহলে কিন্তু আমরা এই পার্ট করতে পারতেছি না। আমাদের একটা পার্টের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, পুরোপুরি স্বাধীন না, ঠিক আছে? আমাদের একটা পার্টের সাথে আরেকটার সম্পর্ক আছে। সো এটাকে বলা হয় নির্ভরশীলতা। শার্টের কাজের উপর প্যান্টের কাজ নির্ভর করতেছে, প্যান্টের কাজের উপর শু নির্ভর করতেছে। 3টা কাজই পরস্পর নির্ভরশীল। পরের প্রশ্নটা দেখি আমরা, টাস্ক 2। রিমন ভাইয়ার ভিন্ন ভিন্ন 6টি কালো শার্ট, 3টি সাদা শার্ট ও 4টি নীল শার্ট আছে। তার মানে কিন্তু এই প্রশ্নে দেখতে পারতেছি রিমন ভাইয়ার অনেক অনেক শার্ট আছে। 6টাই কালো শার্ট, তার মানে কালো তার ফেভারিট কালার। 4টা নীল শার্ট, তার মানে নীল হচ্ছে তার সেকেন্ড ফেভারিট কালার। এবং 3টা হচ্ছে সাদা শার্ট, তার মানে সাদাটা হচ্ছে থার্ড ফেভারিট কালার। সো দেখো 6টা কালো শার্ট থেকে তিনি একটা কালো শার্ট পিক করতে পারেন, 3টা সাদা শার্ট থেকে একটি সাদা শার্ট পিক করতে পারেন, এবং 4টি নীল শার্ট থেকে একটি নীল শার্ট পিক করতে পারেন। এবং এই জায়গায় হচ্ছে তিনি কালো শার্ট পরবেন অথবা সাদা শার্ট পরবেন অথবা নীল শার্ট পরবেন। এই জায়গায় কিন্তু আমরা অথবাটা বসাইতে পারতেছি, অথবা কিন্তু সুন্দর মতো বসতেছে। এই জায়গায় কিন্তু এবং বসলে কিন্তু জিনিসটা হচ্ছে না যে তিনি কালো শার্ট পরতেছেন এবং সাদা শার্ট পরতেছেন এবং নীল শার্ট পরতেছেন, এবং পসিবল না। যেহেতু অথবা বসতে, সেহেতু আমরা কি করব? যোগ করব, যোগের বিধিটা ইউজ করব। তো যদি যোগ করি তাহলে কিন্তু আমরা আমাদের মোট উপায় পেয়ে যাব, আমাদের সকল প্রবলেমগুলাই একটু পজ করে ফার্স্টে তুমি করা ট্রাই করবা, দেন না পারলে আমাদের ভিডিওটা দেখবা। 6 4 10 3 13, মোট 13টা উপায়ে তিনি একটি শার্ট পিক করতে পারেন। এবং এভাবে এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে তিনি যদি হচ্ছে একটা কাজ করে ফেলেন, মনে করো একটা কালো শার্ট পরে ফেলছে, কালো শার্ট পরে ফেললে কিন্তু কাজটা শেষ হয়ে গেছে। তো যখন এই কাজ কমপ্লিট হবে তখন কিন্তু আমরা যোগের বিধিটা ইউজ করব। এবং এই ক্ষেত্রে এইটার সাথে কিন্তু এটা কোনো সম্পর্ক নেই, এইটার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই, এটা এই ঘটনারও কোনো সম্পর্ক নেই। 3টা ঘটনাই হচ্ছে পুরোপুরি স্বাধীন। আমরা দেখব
যখনই আমরা যোগের বিধানটা ইউজ করবো তখন এই ঘটনাগুলো স্বাধীন হবে, একটার সাথে আরেকটার কোনো নির্ভরশীলতা থাকবে না। আমরা মনে হয় একটু আইডিয়া পাইছি। এভাবে যত বেশি আমরা ম্যাথ করবো, প্রবলেম সলভ করবো, তত বেশি আমাদের আইডিয়া ক্লিয়ার হবে। আমরা এবং প্রতিটা ম্যাথই এভাবে একটু বুঝে বুঝে করা ট্রাই করবো, তারা ওর কিছু নাই। টাস্ক 3টা সবাই নিজে করার চেষ্টা করবো, একটু পজ করে নিজে করার ট্রাই করবো, জাস্ট কমন সেন্স খাটালেই হবে। বিনা সময় জাস্ট কমন সেন্স কাটালেই আমরা দেখবো যে ম্যাক্সিমাম ম্যাথ আমরা সলভ করতে পারি। মেসি, রোনালদো, নেইমার, সুয়ারেস, 4টা প্লেয়ারের কথা এই জায়গায় উল্লেখ আছে। তাদের মধ্য থেকে প্রতিবারে 1জন, 2জন এবং 3জন নিয়ে কতগুলি কমিটি গঠন করা পসিবল? কতগুলি কমিটি গঠন করা পসিবল? ওকে, সো প্রথমে তুমি চিন্তা করো, একজন নিয়ে আমরা কয়টা কমিটি বানাইতে পারি? একজন যদি নেই তাহলে মেসি একাই একটা কমিটি, রোনালদো একা একটি কমিটি, নেইমার একা একটা কমিটি, সুয়ারেজ একা একটা কমিটি। সো 4টা উপায় পসিবল। একজন নিলে মোট উপায় সংখ্যা আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। এরপরে আমরা চিন্তা করি যে 2জন নিয়ে আমরা কয়টা কমিটি বানাইতে পারবো? আচ্ছা, 2জন নেওয়া লাগবে, তার আমরা নিলাম মেসি, রোনালদো, মেসি, নেইমার, মেসি, সুয়ারেস। যে একটু খেয়াল করবা যে আমরা কিন্তু যদি উল্টায় দিই, রোনালদো মেসি দিয়ে যদি আরেকটা উপায় বানাতে চাই, এটা কিন্তু পসিবল হবে না। কারণ টিম গঠনের সময় আগে পরের কিন্তু কোনো ভ্যালু নাই, কোনো সিগনিফিকেন্স নাই, ঠিক আছে? সো টিম গঠন, কমিটি গঠন, এগুলোর সময় হচ্ছে সমাবেশটা ইউজ হয়। দল গঠন, কমিটি গঠন, এই জায়গায় হচ্ছে সমাবেশটা ইউজ হয়। এই জায়গায় অর্ডারিংটা কোনো ইফেক্ট ফেলে না, এটা একটু মাথায় রাখবো। অর্ডার নট ম্যাটার, ক্রমর কোনো ম্যাটার নেই, সিগনিফিকেন্স নেই। আচ্ছা, সো মেসি, রোনালদো, মেসি, নেইমার, মেসি, সুয়ারেজ গেল, তার মেসিটা ডান। এখন রোনালদো, মেসি, বাট রোনালদো মেসি তো আমি লিখে ফেলছি। সো রোনালদো, নেইমার, রোনালদো, নেইমার, রোনালদো, সুয়ারেজ, রোনালদোটাও ডান। লাস্টে থাকতেছে হচ্ছে নেইমার, নেইমার, মেসি ডান, নেইমার, সুয়ারেজ, নেইমার, রোনালদো ডান, নেইমার, সুয়ারেজ আছে। আচ্ছা, আচ্ছা, সুয়ারেজ সাথে সবগুলোই লিখে ফেলছি আমরা। সো মোট আমরা উপায় পাচ্ছি 6টা। 2জন করে যদি আমরা কমিটি গঠন করি তাহলে মোট উপায় পাচ্ছি 6টা। 3জন নিয়ে কতগুলি কমিটি গঠন করা যাবে? 3জন নিয়ে, 3জন নিয়ে, 3জন নিয়ে কমিটি গঠন করা যাবে মেসি, রোনালদো, নেইমার, অথবা মেসি, সুয়ারেজ, নেইমার, MSN, দ্য বিস্ট ট্রায়ো, খুবই ডিস্ট্রাকটিভ ট্রায়ো, ধ্বংসাত্মক ট্রায়ো। আচ্ছা, মেসি, রোনালদো, নেইমার, মেসি, নেইমার, সুয়ারেজ গেল, মেসি, সুয়ারেজ, রোনালদো। আচ্ছা, মেসি, সুয়ারেজ, রোনালদো এটা হইতে পারে। আরেকটা হইতে পারে মেসিকে ছাড়া রোনালদো, নেইমার, সুয়ারেজ, রোনালদো, নেইমার, সুয়ারেজ। সো মোট 4টা উপায় কিন্তু আমরা পাচ্ছি, মোট 4টা উপায় পাচ্ছি। সো দেখো আমাদেরকে কি বলছে, কতগুলি কমিটি গঠন করা যাবে? 1জন নিয়ে, 2জন নিয়ে এবং 3জন নিয়ে মোট কতগুলি কমিটি গঠন করা যাবে? 1জন নিয়ে পাইছি 4টা, 2জন নিয়ে পাইছি 6টা, 3জন নিয়ে পাইছি 4টা। সো যেহেতু মোট কথা বলা আছে, মোট কতগুলি কমিটি গঠন করা যাবে এমন বলা আছে, তাহলে এখন আমরা কি করব? এখন কিন্তু আমরা এগুলোর মধ্যে যোগ করব, এগুলোর মধ্যে যোগ করব, যোগ করব। 1জন নিয়ে আমরা টিম বানাইতে পারি, অথবা 2জন নিয়ে টিম বানাইতে পারি, অথবা 3জন নিয়ে টিম বানাইতে পারি, অথবা থাকলে যোগ হবে, অথবা থাকলে যোগ হবে। বাট এই জায়গায় হচ্ছে আমি যেটা ভালো মতো বুঝতে পারি যেভাবে করলে, সেটা হচ্ছে কাজ কি সম্পূর্ণ হয়েছে নাকি হয়নি, এটা চিন্তা করি। যখন তুমি একজনের টিম বানাই বসো, টিম কিন্তু হয়ে গেছে, দল কিন্তু গঠিত হয়ে গেছে, কমিটি কিন্তু গঠন করা হয়ে গেছে, সো কাজ কিন্তু তোমার ফুল হয়েছে, কাজ কিন্তু ফুল হয়েছে। সো অবশ্যই কাজ যখন ফুল হবে তখন প্লাস দেওয়া লাগবে, যোগ দেওয়া লাগবে। এই যে আমরা যদি হচ্ছে এইটা পিক করি তাহলে কিন্তু কাজ কিন্তু ফুল হয়ে গেছে, কারণ কমিটি কিন্তু গঠিত হয়ে গেছে। যখন তুমি দেখবা যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তখনই যোগের বিধানটা ব্যবহার করতে হবে। মোটামুটি মনে হয় একটা আইডিয়া পাইছি যোগের বিধান এবং গুণের বিধান সম্পর্কে। এইটা আমাদের ফিউচারে দেখবা অনেক অনেক কাজে লাগবে। চলো আমরা তাহলে সামনে যাই। মনে করো আমাদের কাছে 5টা লেটার আছে,
এটা না মনে করো আমাদের কাছে ৫ জন ব্যক্তি আছে। এ ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি, ডি ব্যক্তি, ই ব্যক্তি। এই ৫ জন ব্যক্তিকে ৫ টা চেয়ারে আমরা কতভাবে বসাইতে পারি? কত ভিন্ন, ভিন্ন উপায়ে বসাইতে পারি? এটা জিজ্ঞাসা করা হইল। সো এইটা আমরা কেমনে সলভ করব? চিন্তা করো। একটু পজ করে চিন্তা করো। তুমি একটু চিন্তা করলেই পারবা। বিন্যাস সমাবেশ হচ্ছে কমন সেন্স এর খেলা। ওকে। সো দেখো আমাদের কিন্তু ৫ জন ব্যক্তি আছে। সো আমরা যদি ফার্স্ট চেয়ারের কথা চিন্তা করি, এই চেয়ারে আমরা ৫ টা অপশন থেকে একটা অপশনকে পিক করব। ৫ টা উপায় থেকে একটা উপায় নিব। তাহলে কিন্তু আমাদের উপায় সংখ্যা কত? ৫। ৫ টা অপশন থেকে একটা অপশনকে পিক করছি। র‍্যান্ডমলি মনে করে আমরা ধরলাম সি। সি কে বসায় দিলাম। এখন দেখো পরবর্তী চেয়ারে বসানোর জন্য কিন্তু আমাদের কাছে ৪ জন ব্যক্তি আছে। মোট উপায় কত? ৪। ৪ জন ব্যক্তি আছে। সো ৪ টা অপশন থেকে একটা অপশনকে পিক করব। ফর এক্সাম্পল ডি কে পিক করলাম। ডিও বাদ হয়ে গেল। এখন দেখো তোমার কাছে কিন্তু আর ৩ জন ব্যক্তি আছে। ৩ টা অপশন আছে। সো পরবর্তী চেয়ারে বসানোর জন্য আমাদের উপায় হচ্ছে ৩। সেম ভাবে পরবর্তী সময় হবে 2 এবং লাস্টে হবে হচ্ছে 1। সো মোট উপায় সংখ্যা কত হবে? মোট উপায় সংখ্যা কত হবে? মোট উপায় সংখ্যা কত হবে? চিন্তা করো। আমাদের কি যোগ করতে হবে নাকি গুণ করতে হবে? অবশ্যই এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কারণ দেখো তোমার কিন্তু এবং আছে। এইটা বসানোর পর তোমাকে অবশ্যই পরেরটা বসাইতে হবে, পরেরটাও বসাইতে হবে, পরেরটাও বসাইতে হবে। সবগুলোই কিন্তু তোমাকে বসানো লাগবে। এমন না এইটা অথবা এইটা অথবা এইটা। তো যেহেতু এবং আছে এবং থাকলে গুণ হবে। সো মোট উপায় সংখ্যা হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। অথবা বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। সংক্ষেপে বলতে পারি আমরা 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল। এটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল ইউজ করে জিনিসগুলো সহজে বলতে পারি, সহজে অ্যান্সার বের করতে পারি। যেমন দেখো তোমার কাছে আমি কি বললাম যে n জন ভিন্ন ভিন্ন ব্যক্তি আছে, n টা চেয়ার আছে, কত ভাবে বসাতে পারবে? তুমি বলে দিলে n ফ্যাক্টোরিয়াল, সহজে অ্যান্সার চলে আসে। তারপর চিন্তা করো তোমার কাছে n টা ভিন্ন ভিন্ন ওয়ার্ড আছে, লেটার আছে, সরি, n টা ভিন্ন ভিন্ন, তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন হইতে হবে, ভিন্ন ভিন্ন লেটার আছে, বর্ণ আছে। এইগুলা দিয়ে তুমি হচ্ছে কতগুলা ওয়ার্ড বানাইতে পারো, শব্দ বানাইতে পারো। অ্যান্সার কি হবে? n ফ্যাক্টোরিয়াল। সাপোজ মনে করো আমি বললাম এবিসি। এবিসি হচ্ছে ভিন্ন ভিন্ন 3টা লেটার। এই 3টা লেটার দিয়ে মোট কতগুলা শব্দ বানাইতে পারবো আমরা? এই যে 3টা ঘর, প্রথম ঘরে বসাইতে পারবো 3টা অপশন আছে, একটা অপশন ক্লিক করতে হবে। সো 3, 3টা উপায়, পরের জন্য 2টা উপায়, পরের জন্য একটা উপায়। সো 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? 3 ফ্যাক্টোরিয়াল। সো আমরা কিন্তু n ফ্যাক্টোরিয়ালের সাহায্যে এইগুলা কিন্তু বের করতে পারতেছি। n ফ্যাক্টোরিয়ালের সাহায্যে আমরা বের করতে পারবো যখনই আমাদের n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে, লেটার নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে আমরা n সংখ্যক ঘরে বসাবো। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে এক সংখ্যক ঘরে বসে কতভাবে সাজাতে পারবো? n ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারবো। চলো এখন আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে কিছু কথাবার্তা বলি। ফ্যাক্টোরিয়াল নিয়ে একটু কথাবার্তা যদি বলি তাহলে প্রথমেই আসবে যে ফ্যাক্টোরিয়াল লিখবো কি? অনেক সময় দেখবা যে এইভাবে অনেকে লেখে। আগে এটা বেশি প্রচলিত ছিল, বর্তমানে আমরা এভাবে বেশি লিখি n ফ্যাক্টোরিয়াল। এটা পড়িও আমরা দুইভাবে আমরা। আগে এটা বেশি প্রচলিত ছিল ফ্যাক্টোরিয়াল n আমরা বেশি বলতাম, বেশি লিখতাম। এখন আমরা বেশি বলি হচ্ছে এই যে এইটা বেশি লিখি এবং বলিও হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, পরে ফ্যাক্টোরিয়াল বেশি বলি। দুইভাবেই রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। আচ্ছা n ফ্যাক্টোরিয়াল মানে কি? মানেটা যদি আমরা একটু গবেষণা করি, মনে করো 7 ফ্যাক্টোরিয়াল লিখলাম। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। সো n ফ্যাক্টোরিয়াল মানে মিনিংটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে প্রথম
n সংখ্যক অথবা n পর্যন্ত, দুইটাই সঠিক। প্রথমে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। এই যে স্বাভাবিক সংখ্যা হবে মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে 1 থেকে শুরু করে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে। দেখো আমরা যদি হচ্ছে n সংখ্যক বলি এটা সত্য, কারণ এই যে 1 2 3 4 5 6 7 7টা সংখ্যা আছে। আবার n পর্যন্ত বললেও সত্য, কারণ n ফ্যাক্টরিয়াল লিখছি আমরা, 7 ফ্যাক্টরিয়াল লিখছি, 7 পর্যন্ত গেছে। সো প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল এটা আমরা বলতে পারি, প্রথমে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল এটাও বলতে পারি, দুটাই কারেক্ট। এবং এটাকে আমরা হচ্ছে জেনারেলাইজ করার জন্য এভাবে লিখতে পারি যে n ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে n থাকবে, পরে থাকবে হচ্ছে n - 1, পরে থাকবে n - 2, পরে থাকবে n - 3, এইভাবে করে 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 লাস্টে হবে 3 2 1, লাস্টে হবে 3 2 1। এবং দেখো আমরা এই যে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এই যে এইটাকে আমরা হচ্ছে কি লিখতেছি 7 6 5 4 3 2 1 লিখতেছি। আমরা কিন্তু এই জায়গায় 7 ইনটু এই পার্টটাকে 6 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। সো 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল কিন্তু আমরা লিখতে পারি চাইলে, ঠিক আছে? 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল কিন্তু আমরা লিখতে পারি। সো আমি যদি হচ্ছে জেনারেলাইজ একটা ফর্মুলা তৈরি করি তাহলে এরকম হবে n ফ্যাক্টোরিয়াল, এই যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইনটু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা ইউজ করবো, এটা একটা সূত্র, এই সূত্র আমরা অনেক বেশি ব্যবহার করব, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আরেকটা ভার্সন ট্রাই করি। ফর এক্সাম্পল 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল সত্য, ঠিক আছে? আমরা 7 ইনটু 6 ইনটু এই যে 5 ফ্যাক্টোরিয়াল কিন্তু লিখতে পারি চাই। 7 ইনটু 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল লেখা পসিবল। সো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইটস অলসো কারেক্ট। এমনকি আমরা এটাও লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এইগুলো এই নলেজগুলো আমাদের সময় ইউজ করতে হবে, ঠিক আছে? জীবনের সময় দেখবা যে আমরা যখন প্রমাণ করব, মান নির্ণয় করব, তখন আমাদের এই নলেজগুলো ব্যবহার করতে হবে। তো আশা করি ফ্যাক্টোরিয়াল নিয়ে একটু আইডিয়া পাইছি আমরা। তাহলে চলো আমরা সামনে যাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস চিন্তা করো। মনে করো আমাদের কাছে 5 জন ব্যক্তি আছে, আগেবারের মতো এ বি সি ডি ই, 5 জন ভদ্রলোক আছে। বাট এইবার সমস্যাটা হলো 5টা ভদ্র চেয়ার দেওয়া হয়নি, 3টা চেয়ার দেওয়া হয়েছে। তো এই 5 জন ব্যক্তিকে 3টা চেয়ারে কতভাবে বসাইতে পারে, এইটা একটু অ্যানালাইসিস করবো আমরা। সো আগেবারের মতো যদি আমরা চিন্তা করি, আমাদের ফার্স্ট চেয়ারে হচ্ছে বসানোর জন্য আমাদের কাছে 5টা অপশন আছে, এ বি সি ডি ই। 5টা অপশন থেকে একটা অপশন পিক করতে হবে। তো এই জায়গায় কত বসবে? 5 বসবে। অথবা এই জায়গায় আমরা হচ্ছে অক্ষরটা বসাই দিই, নিচে আমাদের উপর সংখ্যাটা লিখি 5। এই জায়গায় সাপোজ হচ্ছে বি বসাই দিলাম আমরা। তখন দিয়ে এরকম বসা বসে চিন্তা করতে পারো। তো বি বসে গেছে। এখন দেখো তোমার নেক্সট আসনে বসার জন্য 4 জন ব্যক্তি আছে, 4টা অপশন আছে, 4টা অপশন আছে। একটা অপশন তুমি সি পিক করলাম। নেক্সট চেয়ার বসানোর জন্য তোমার কাছে কয়জন ব্যক্তি আছে? 3 জন ব্যক্তি আছে, তার মানে 3টা অপশন আছে। এবং এইবারও কিন্তু আগেরবারের মতো গুণ করতে হবে, কারণ কাজটা অসম্পূর্ণ। অথবা বলতে পারো যে এইটা এবং এইটা এবং এইটা 3টা পারফরমেন্সে করতে হবে। যেহেতু 3টা পারফরমেন্সে করতে হবে, তো আমাদের হচ্ছে এবং হবে। একটা পারফরমেন্স করলে আমাদের কাজটা অসম্পূর্ণ থাকতেছে। তো মোট উপায় সংখ্যা হবে 5 ইনটু 4 ইনটু 3। এইটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখো আমরা কি করতে পারি। আমরা আমাদের ফ্যাক্টোরিয়ালটা আনার জন্য আমাদের কিন্তু আরো দুইটা জিনিস প্রয়োজন। কি প্রয়োজন? 2 প্রয়োজন, 1 প্রয়োজন। বাট এই 2 1 কি আগে ছিল? আগে ছিল না। সো আমরা কি করব?
বাদ দিয়ে দিবি, ভাগ করে দিবি, ভাগ করে দিলে কিন্তু এটা বাদ যাচ্ছে, আলটিমেটলি আগের মানটাই থাকতেছে। এইটা আনার ফলে যেটা সুবিধা হইলো সেটা হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে পারতেছি, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে পারলাম, ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা লিখতে পারলাম। আচ্ছা, এখন আমরা একটা ছোট কাজ করতে পারি, সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল তো আমাদের প্রশ্নে ছিল যে 5 জন ব্যক্তি n সংখ্যক জিনিস, n সংখ্যক বস্তু, n সংখ্যক জিনিস বা n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, ভিন্ন ভিন্ন বস্তু বা ভিন্ন ভিন্ন জিনিস যেটাই বলো, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, এবং আমরা কয়জন নিলাম? 3 জন নিলাম। সো এই জায়গায় আর এর ভ্যালু কত? 3। বাট এই জায়গায় কিন্তু আমরা 3 ইউজ করতেছি না, আমরা 2 ইউজ করতেছি। সো আমরা এই জায়গায় কি করবো? এই জায়গায় লিখবো 5 মাইনাস 3। পুরানোকে কি লিখতে পারি? 5 মাইনাস 3 লিখতে পারি। এতে করে কিন্তু আমাদের যে প্রশ্নের যে ডাটা আছে ওটার সাহায্যে আমরা লিখতে পারছি, প্রশ্ন ডাটার সাহায্যে আমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারছি। সো এটাকে আমরা আসলে কি বলি জানো? এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি 5p3, 5p3। সো তার মানে কিন্তু আমরা এনপিআর এর একটা ডেফিনিশন পেয়ে গেছি। এনপিআরটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে কতবার সাজাতে পারি সেটা হবে এনপিআর। এনপিআর এক্সাম্পল দিই আমরা একটা, মনে করো তোমার কাছে এ বি এম এন ও 5 লেটার আছে। এই 5 লেটার থেকে তুমি 2টা লেটার নিয়ে কতভাবে সাজাতে পারবা, বা 2টা করে কতগুলো তুমি ওয়ার্ড বানাইতে পারবা? অ্যান্সার হবে 5p2। 5p2, 5টা থেকে 2টা লেটার নিয়ে আমরা 5 ভাবে 5p2 আকারে সাজাতে পারি। ঠিক আছে? সো এইটা হচ্ছে যে পিটা কই থেকে আসছে? পিটা আসছে হচ্ছে বিন্যাস থেকে, বিন্যাসের যে পারমুটেশন ওটা থেকে আসছে। সো এনপিআর আমরা তখনই ব্যবহার করবো যখন বিন্যাস হবে। বিন্যাস মানে হচ্ছে সাজানো, সাজানোর সময় আমরা এটা ইউজ করবো, সাজানোর সময় আমরা এটা ইউজ করবো। সাজানো মানে কি? সাজানো মানে হচ্ছে অর্ডার থাকবে, ক্রম থাকবে। অর্ডার বা ক্রমের সিগনিফিকেন্স আছে, অথবা অর্ডার বা ক্রম ম্যাটার করে। ধরো দল গঠন, কমিটি গঠন, ওই জায়গায় কিন্তু সাজানোটা ম্যাটার করে না, তখন কিন্তু এনপিআর হবে না। এইসব সাজানোর কেসগুলোতে আমরা হচ্ছে এনপিআর দিয়ে সহজেই ভাবে অ্যান্সারটা বের করতে পারি। আশা করি একটা আইডিয়া হয়েছে। চলো এখন আমরা কিছু অনুসিদ্ধান্ত দেখি, খুবই পপুলার। যেমন প্রথমে আসবে এনপিএন, এরপরে আসবে NP0, আরেকটা আছে সেটা হচ্ছে NP1। এই 3টা অনুসিদ্ধান্তের মানটা আমরা বের করে ট্রাই করি। সো NPN মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু আমরা একটু আগে দেখছি। এবং একটা জিনিস আমি বলি নাই, এটা একটু মনে রাখবো যে আমাদের যে নিচে আরটা আছে NPR, এই আর এর মান কিন্তু অবশ্যই n থেকে ছোট হবে। আচ্ছা, উল্টা লিখে ফেলছি, আর এর মানটা অবশ্যই কি হবে? n থেকে ছোট হবে। হাইয়েস্ট সমান হইতে পারে, সর্বোচ্চ কি হইতে পারে? সর্বোচ্চ হচ্ছে সমান হইতে পারে, সর্বোচ্চ সমান হইতে পারে, বাট সমান বা ছোট হবে, বড় হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, সো দেখো n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। সো n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল। সো এই জায়গায় ইন্টারেস্টিং ফ্যাক্টর যে আমরা 0 ফ্যাক্টোরিয়াল মান কত ধরবো, মান কত ধরলে আমরা একটা সংখ্যা দাঁড় করাইতে পারতেছি, একটু চিন্তা করো। সো এনপিএন মানে কি? এনপিএন মানে হচ্ছে n সংখ্যক জিনিস ছিল, nটা চেয়ার ছিল সাপোজ, এই যে এটা ছিল তোমার হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, আর এটা ছিল হচ্ছে n সংখ্যক চেয়ার। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে তুমি n সংখ্যক চেয়ারে বসাইতে পারবা n ফ্যাক্টোরিয়াল উপায়ে, যেটা আমরা ফার্স্টে দেখছিলাম। সো এটার আনসার কি হবে? এটার আনসার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হবে। আর 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত ধরলে জিনিসটা মিলতেছে? 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 ধরলে জিনিসটা মিলতেছে। ঠিক আছে? সো 0 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি চিন্তা করি? আমরা 1 চিন্তা করি। 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে আমরা 1 চিন্তা করি। এইটা অ্যাকচুয়ালি আমরা ধরে নিয়েছি। 0 ফ্যাক্টোরিয়াল সমান যদি আমরা 1 না ধরি, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে সমস্যা হয়, এবং এইটা কিন্তু হাইপোথেটিক্যালিও সত্য। যেমন তুমি কোনো জিনিস নেও নাই, এটাও কিন্তু একটা উপায়।
মনে করো আমি তোমাকে বললাম তুমি 5টা লেটারকে ABCD কে কতবার সাজাতে পারো, তাহলে হবে অ্যান্সার হবে 5 ফ্যাক্টোরিয়াল। আমি বললাম তুমি সাজাও না, তো সাজাও যে নাই, মানে তুমি সাজাও নাই এটাও কিন্তু একটা উপায়, এটাও একটা উপায়। তো আমরা বলতে পারি 0 ফ্যাক্টোরিয়ালও কিন্তু একটা নিজে একটা উপায়, যে আমি সাজাবো না, আগে হচ্ছে সাজাবো না, এটা একটা উপায়। ঠিক আছে, আচ্ছা এটার হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুফও আছে, আমরা দেখবো। এই 3টা জিনিস শেষ করে আমরা দেখবো সামনে। ওকে, সো আমরা NP0 তে চলে আসি। NP0 উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, আর এর মান কত 0, তাহলে n-0 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা কি পাচ্ছি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল 1 পাচ্ছি। যে n সংখ্যক জিনিস থেকে 0 জিনিস নিয়ে তুমি কতভাবে সাজাতে পারো, একভাবে সাজাতে পারো, মানে তুমি কোনো জিনিস নেওয়াই নাই, তুমি কোনো কিছু সাজাওই নাই। ঠিক আছে, ওকে। NP1 মানে হচ্ছে তোমার কাছে n সংখ্যক জিনিস ছিল, তুমি একটা জিনিস নিয়ে কতভাবে সাজাতে পারবা, বা n সংখ্যক ব্যক্তি ছিল, মাত্র চেয়ার ছিল, একটা মাত্র চেয়ার ছিল, আর n সংখ্যক বস্তু ছিল। n সংখ্যক বস্তু বা n সংখ্যক ব্যক্তি, এদেরকে তুমি একটা চেয়ারে কতভাবে বসাতে পারবা, 5টা উপায় বসাতে পারবা, বা n সংখ্যক উপায় বসাতে পারবা। তো এটা অ্যাকচুয়ালি অ্যান্সার আসবে, n ফ্যাক্টোরিয়াল উপরে। আচ্ছা উপরেরটাকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি। আগে বলছিলাম যে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে খুব বেশি ইউজ হয়, খুব বেশি একটা ফর্মুলা ব্যবহার হয় আমাদের, যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এটা ইউজ করতে পারি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল বাদ যাবে, থাকবে জাস্ট n। এটা কিন্তু আমরা কমন সেন্স কারেও বুঝতে পারতেছি। সো এই 3টা হচ্ছে অনুসিদ্ধান্ত, এটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। এবং আমরা এই যে লাস্টেরটা, এটা দিয়ে কিন্তু আমরা আমাদের 0 ফ্যাক্টোরিয়ালের প্রুফটা করতে পারি। 0 ফ্যাক্টোরিয়ালের যদি প্রুফটা করি, তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে এই সমীকরণটাতে n ইকুয়াল টু 1 বসাবো, তাহলে কি আসতেছে, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ইন্টু 1-1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের মান কত, 1। তাহলে দেখো 0 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু আমরা পেয়ে গেছি 1/1। আমরা বলতে পারি যে 0 ফ্যাক্টোরিয়াল সমান অবশ্যই কত হবে, 1 হবে। 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে অবশ্যই 1 হবে। যদি ওটা ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কনভেনশন অনুযায়ী ধরে নিছি আমাদের এই ম্যাথগুলা করার সুবিধার্থে। তো আমরা আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি, এখন আমরা সামনে ম্যাথ করা শুরু করতে পারবো। চলো এখন আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে নিই, যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো জানলে আমাদের এমসিকিউ করতে সুবিধা হবে। এইগুলো মেনলি হচ্ছে আমরা এমসিকিউর জন্য করতেছি, যদিও এই কনসেপ্টগুলো আমাদের সিকিউতেও কাজে লাগবে। আচ্ছা ফার্স্টেরটা দেখো, ফার্স্টেরটা কিন্তু আমরা লাস্ট অনুসিদ্ধান্তর মধ্যে দেখছিলাম যে NP1 ইকুয়াল টু n এবং NPn ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। এই যে NPn হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, NP0 হচ্ছে 1 এবং NP1 হচ্ছে n। এখন জাস্ট আমাদের এইটা প্রুফ করতে হবে যে NPn-1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, এইটা একটু অ্যানালাইসিস করতে হবে। তো আমরা যদি আমাদের ওই প্রাথমিক এক্সাম্পলে ফেরত যাই, ধরে নাও আমাদের কাছে 5 জন ব্যক্তি আছে, ABCD। সিট দেওয়া আছে একটা কম, 4টা সিট দেওয়া আছে, একটা কম, 4টা সিট দেওয়া আছে। এখন যদি আমরা চিন্তা করি যে মোট কত উপায়ে তাদেরকে আমি বসাইতে পারবো, তাহলে প্রথম অপশনের জন্য, আমার প্রথম ঘরের জন্য বা প্রথম সিটের জন্য আমার কাছে অপশন আছে হচ্ছে 5টা অপশন আছে। তাহলে হবে 5, পরটার জন্য হবে হচ্ছে 4, পরটার জন্য হবে 3, একটা একটা করে অপশন কিন্তু কমবে এবং লাস্টে হবে 2। আগের বার যখন আমরা 5টা সিট দিছিলাম তখন কিন্তু লাস্টে একটা 1 ছিল, এবার সেই 1টা নাই, বাট 1 গুণ করলেও যা, 1 না থাকলেও কিন্তু সেম। ঠিক আছে, সো এইটাকে আমরা 5 ফ্যাক্টোরিয়াল কিন্তু বলতে পারতেছি, এইটাই আমরা বলছিলাম যে NPR ইকুয়াল টু
n ফ্যাক্টরিয়াল হবে। কখন হবে? যখন আমাদের r এর ভ্যালুটা n এর সমান হবে, n ফ্যাক্টরিয়াল হবে। এবং এই যে থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারলাম যে n না হয়ে যদি n-1ও হয় তাহলেও কিন্তু আমরা n ফ্যাক্টরিয়াল পাচ্ছি, এই যে 5 ফ্যাক্টরিয়াল পাচ্ছি। বুঝতে পারছো? এটা আমরা আগের মতো যদি প্রুফ করার ট্রাই করি তাহলে কিন্তু প্রুফ করতে পারবো ইনশাল্লাহ। n আছে উপরে, সো উপরে হবে n ফ্যাক্টরিয়াল, নিচে আছে n-1, তাহলে n-1 উপর মাইনাস নিচ, এরকম ভাবে বসানো লাগে। সো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n-n+1, তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে, থাকতেছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1, সো অ্যান্সার হচ্ছে 1 n ফ্যাক্টরিয়াল। সো এটা একটু মনে রাখো যে npn ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টরিয়াল এবং ইকুয়াল টু হচ্ছে n-1। সো এই তিনটা জিনিস হচ্ছে সেম। সো এটা থেকে আমরা এই জিনিসটা লার্ন করলাম। নাইস। সো আমাদের 1 নাম্বারটা হয়ে গেছে। এখন আমরা 2 নাম্বারে আসি। 2 নাম্বারে বলছে 2n ফ্যাক্টরিয়াল। 2n ফ্যাক্টরিয়াল কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। যেহেতু 2n আছে তাহলে প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল হবে। তো আমরা যদি লিখি এভাবে লিখতে পারবো যে 1 2 3 4 5 6 এভাবে করে শুরু করে 2n-2 2n-1 এবং লাস্টে হবে 2n। 2n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল হবে। আচ্ছা এখন দেখো আমাদের যেই জিনিসটা দেওয়া আছে এর মধ্যে একটা পার্ট হচ্ছে শুধুমাত্র বিজোড় সংখ্যার গুণফল। তো আমরা এটাকে দুই ভাগে ভাগ করব। এইটা হবে আমাদের বিজোড় সংখ্যার গুণফল এবং এটা হবে জোড় সংখ্যার গুণফল। এটা কিন্তু আমরা এমনি বুঝতে পারতেছি, ঠিক আছে? সো একটা হচ্ছে জোড় সংখ্যার গুণফল, ধরো 2 4 6 8, এটা জোড়, সো 2n-2 2n, এইগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 3 5 7 এইভাবে করে 2n-1 পর্যন্ত। দেখো যেহেতু আমাদের 2n সংখ্যক সংখ্যা ছিল, আমাদের সংখ্যা ছিল হচ্ছে 2n সংখ্যক, তাহলে n সংখ্যক হবে হচ্ছে ইভেন এবং n সংখ্যক হবে অড নাম্বার। n সংখ্যক হবে ইভেন সংখ্যা এবং n সংখ্যক হবে অড সংখ্যা। এবং আমি যদি এই জায়গা থেকে 2 কমন নেই, আমি কিন্তু এটা থেকে 2 কমন নিতে পারবো, এটা থেকে 2 কমন নিতে পারবো, এটা থেকে 2 কমন নিতে পারবো। সো প্রতিটা সংখ্যা থেকে কিন্তু আমি 2 কমন নিতে পারবো। সো যেহেতু এটা n সংখ্যক আছে এবং আমি সবগুলা থেকেই 2 কমন নিছি, তাহলে আমরা পাবো টু দি পাওয়ার n, গুণ হয়ে যাবে টু দি পাওয়ার n, ঠিক আছে? টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে 1, এই জায়গায় থাকবে 2, 6 এর জায়গায় থাকবে 3। সো এভাবে করে এটা হবে হচ্ছে n-1 এবং 2n এর জায়গায় হবে হচ্ছে n, আর এটা সেমই থাকবে। এবং আমরা এই পার্টটাকে আমরা লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল। সো টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু অড সংখ্যার গুণফল, অথবা 1 3 5 এভাবে করে 2n-1 পর্যন্ত, ঠিক আছে? আশা করি এটা আমরা বুঝতে পারছি। সো এইটা একটু মনে রাখো, এটা মনে রাখলে আমরা বিভিন্ন ম্যাথে এমসিকিউতে দ্রুত করতে পারবো। এই কোরিয়ানের জিনিসগুলো আমরা যখন প্র্যাকটিস করে করে আগাবো তখন আমাদের ফার্স্ট আমরা করতে পারবো। সো এইটাও আমরা বুঝতে পারছি। 3 নাম্বারে চলে আসি আমরা। 3 নাম্বারে যদি আমরা দেখি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, এবং অবশ্যই আমরা জানি এটা কিন্তু আমাদের এনপিআর না, ঠিক আছে? এনপিআর কি ছিল আমি একটু লিখে দিই, অনেক সময় কনফিউজ হইতে পারো। এনপিআর ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r ফ্যাক্টোরিয়াল।
এটা হবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, বাট এই জায়গায় কিন্তু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল নাই, সো এটা কিন্তু npr না। আচ্ছা, এই জায়গায় আরো বলছে যে nটা হচ্ছে r থেকে বড়। নাইস, nটা হচ্ছে r থেকে বড়। সো আমি nটা হচ্ছে কমাবো, এইভাবে করে আমি লিখতে পারবো। এবং আমি যেহেতু চাচ্ছি কাটাকাটি করে বাদ দিব, সো আমি লাস্টে লিখবো আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল আগেরটা হবে এর থেকে বড়, আর এর থেকে বড় হচ্ছে আর প্লাস ওয়ান। বুঝতে পারছো? সো এখন দেখো আমরা কিন্তু এই আর ফ্যাক্টোরিয়াল বাদ দিতে পারতেছি, থাকতেছে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, এভাবে করে আর প্লাস ওয়ান পর্যন্ত। এইগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করলে এভাবে আমাদের এমসিকিউতে আমরা ফাস্ট করতে পারবো, কারণ এরকম বিভিন্ন সম্পর্ক দিয়ে আমাদের এমসিকিউ থাকবে। ওকে, সো এইটাও আমরা অ্যানালাইজ করে ফেললাম। 4 নাম্বারে চলে আসি আমরা। 4 নাম্বারটাও সিমিলার টাইপের, এটার মতোই। 4 নাম্বারটা অ্যাকচুয়ালি আমাদের npr, এই যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটাও যদি আমরা আগের মতো করতে চাই, তাহলে আমরা উপরেরটাকে কমাবো, কমায় কমায় নিচেরটার সমান করতে হবে। এই যে লাস্টেরটা হবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস আর থেকে এক বড় কোনটা? n মাইনাস আর থেকে বড় হচ্ছে n মাইনাস আর প্লাস ওয়ান। n মাইনাস ওয়ার প্লাস ওয়ান হচ্ছে এটা থেকে এক বড়। এটা একটু ভালো মতো লেখি, n মাইনাস আর প্লাস ওয়ান, আর লাস্টেরটা হবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবং এইটা বাদ দিব আমরা। সো আমাদের উপরে থাকবে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার হয়ে গেছে, আমরা বুঝে ফেলছি। আমরা তাহলে 5 নাম্বারে আসি। আচ্ছা, 5 নাম্বারটা 6 নাম্বারটা আমরা নেক্সট পেজে করি। 5 নাম্বারটা আমরা এইভাবে চিন্তা করি, দেখো এই যে ডান পাশেরটা আমরা বাম পাশে নিয়ে আসি, এইটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি। n মাইনাস ওয়ান পি আর, যদি এটা বাম পাশে নিয়ে আসি তাহলে হয় n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। সো এইটা হবে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এই যে উপরেরটা উপরে লিখবো, আর এটা হবে n মাইনাস ওয়ান মাইনাস আর। সো এটা হয়ে গেছে। এখন সেম ভাবে যদি আমরা নিচেটা লিখি, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালও কিন্তু উপরে থাকতেছে, আর নিচেরটা হবে n মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান। এই যে আমরা হচ্ছে কি করছি, এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে থাকতেছে n মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান, মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কিন্তু বাদ যাচ্ছে, এবং এইটা বাদ যাচ্ছে। সো এইটা চলে যাবে উপরে, তাহলে উপরে থাকতেছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এবং এটা থাকতেছে নিচে, সেটা হচ্ছে n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এটা তো আমরা এখন বুঝেই ফেলছি যে এটা কেমন হবে। এটাকে আমরা লিখতে পারবো n মাইনাস আর থেকে এক কমায় লিখতে পারবো। n মাইনাস আর থেকে যদি একটা কমাই, তাহলে n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই যে উপর লাইনটা কেন লিখছি একটু দেখাই দেই, যে আমরা কিন্তু এটা আগে দেখছিলাম যে n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? সো এটাই কিন্তু, এই জিনিসটা কিন্তু আমরা এই জায়গায় ইউজ করছি, যে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ছিল n মাইনাস আর ইন্টু এর থেকে এক কম, কম দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল দিতে পারি। সো এটা বাদ যাচ্ছে, থাকতেছে জাস্ট n মাইনাস আর। এবং এইটা আমরা একটু সহজে করতে পারি, যদি এটা এমসিকিউতে আসে, এভাবে করলে তো অনেক সময় নষ্ট হবে, সময় লাগবে। সো আমরা এটাকে একটু সহজে করার বুদ্ধি বাই করতে পারি, যে আমাদের যদি হচ্ছে উপরটা সেম থাকে, এই যে যদি আমাদের এই উপরের পার্টটা সেম থাকে, উপর যদি সেম থাকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে, অ্যান্সারটা হবে উপর মাইনাস নিচ।
উপর মাইনাস নিচ, যে একেবারে উপর কোনটা এইটা, একেবারে নিচ কোনটা এটা, তাহলে একেবারে উপর মাইনাস নিচ হবে অ্যান্সার। n মাইনাস ওয়ান আর নিচ হচ্ছে মাইনাস আর মাইনাস ওয়ান, তাহলে আমরা পাচ্ছি n মাইনাস আর। দেখছো এটাই কিন্তু অ্যান্সার আমাদের। সো এইভাবে কিন্তু আমরা অনেক দ্রুত করে ফেলছি। আচ্ছা আমরা তাহলে পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে কিন্তু সেম টাইপের প্রবলেম। আচ্ছা 6 নাম্বারে আমরা দেখি আমাদের যে জিনিসটা শিখলাম আমরা শর্টকাট, এইটা অ্যাপ্লাই করলে হচ্ছে কিনা। উপর উপর কিন্তু সেম, যেহেতু উপর উপর সেম তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এবং নর্মালি উপর উপর সেম থাকলে যে জিনিসটা মিলে যায়, জাস্ট এই যে এটা কিন্তু নর্মালি বড় থাকে, এটা ছোটো থাকে, সো নর্মালি এটাতে প্রবলেম হয় না। বাট এটা যদি আবার ছোটো, এটা যদি বড় হয় তাহলে এটাও সমস্যা হতে পারে। ওকে, সো এখন যদি আমরা আমাদের উপর মাইনাস নিচ করি, উপর মাইনাস নিচ, উপরে কি আছে n আছে, নিচে কি আছে r মাইনাস ওয়ান, তাহলে পাচ্ছি n মাইনাস আর প্লাস ওয়ান, n মাইনাস আর প্লাস ওয়ান। বুঝতে পারছো? সো এইটাও কিন্তু আমরা করে ফেলছি। ও সরি, 7 নাম্বার এটা আমরা করি নাই। সো এইটা হচ্ছে যদি আমরা প্রুফ করতে চাই, যে লাস্টটা যদি আমরা প্রুফ করতে চাই যেটা মাত্র করলাম, তাহলে কিন্তু আমরা এই সেমভাবে প্রুফ করতে পারি। সো 6 নাম্বারটা যদি প্রুফ করতে হয় তাহলে তুমি সেমভাবে প্রুফ করবা। প্রুফটা অ্যাকচুয়ালি এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে বইয়ের জন্য, বাট নর্মালি এইচএসসি পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট না। এডমিশন হয়তো আসলেও পারে, বাট এইচএসসিতে এইসব প্রুফ আসলে আসে না। 7 নাম্বার, 7 নাম্বারটা আমরা স্কিপ করি আপাতত, এটা আমরা পরে দেখবো আর কি। এর প্রমাণটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা ইন ফিউচার দেখবো। 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা অ্যাকচুয়ালি খুবই সহজ, আমরা এমনি বুঝতে পারতেছি। এনপিআর, এনপিআরের বৃহত্তম মান হবে যদি আর ইকুয়াল টু এন হয়। দেখো এনপিআর এইটার হাইয়েস্ট মান কখন হবে? যখন তোমার আর এর মান এন হবে। আর এর মান এন হলে কি হয়? এন ফ্যাক্টোরিয়াল, এনপিএন হবে এবং মান পাবো এন ফ্যাক্টোরিয়াল, এবং এন ফ্যাক্টোরিয়ালটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট মান। মাথায় রাখবা এটা হচ্ছে আমাদের বৃহত্তম মান। যদি কোনো সময় বলে যে এটা বৃহত্তম মান কত পসিবল, অ্যান্সার হবে এন ফ্যাক্টোরিয়াল। এবং আমরা কিন্তু ফার্স্টে দেখছি যে যদি এই জায়গায় এনপি এন মাইনাস ওয়ানও হয় তাহলেও কিন্তু আমাদের এন ফ্যাক্টোরিয়াল হয়। ঠিক আছে? সো আর এর মান 1 এন হইলে আমাদের হাইয়েস্ট মান হয়, আবার আর এর মান যদি হচ্ছে এন মাইনাস ওয়ানও হয় তাহলে কিন্তু হাইয়েস্ট মান হয়। সো এই দুটা কেসের জন্য আমরা হাইয়েস্ট মান পাবো। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। আচ্ছা 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারটা বলছে এনপিআর ইকুয়াল টু এনপিএস। এটা তো এমনি দেখলে বুঝতে পারতেছি যে এনপিআর যদি হচ্ছে এনপিএস এর সমান হয় তাহলে অবশ্যই আর এর ভ্যালু এস এর ভ্যালু সমান হইতে হবে। আর এর ভ্যালু এস এর ভ্যালু সমান হইতে হবে। আর এর ভ্যালু এস এর ভ্যালু সমান হইতে হবে। শুধুমাত্র যদি হচ্ছে এই আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম এন এর মানের সমান হয় তখন দুইটা মান পাই। ঠিক আছে? নর্মালি হচ্ছে আর এর ভ্যালু এস এর ভ্যালু সমান হবে। আর যদি তোমার হচ্ছে আর এর ভ্যালু এন এর ভ্যালু সমান হয় তখন আমরা এই যে দুইটা মান পাই, যে এন হইল ম্যাক্সিমাম মান, এন মাইনাস ওয়ান হইল ম্যাক্সিমাম মান। বাট অন্য সকল ক্ষেত্রে কিন্তু তোমার সেমই হবে। লাইক 5p3, এইটাও 5p3 হবে। শুধুমাত্র 5p5 এর সময় 5p4 হইতে পারে। এটা যখন এন এর ভ্যালু সমান হবে তখন এটা এন থেকে কম হইতে পারে। সো লাস্টের ডাইরেক্ট আছে এম ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল। এম ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল, তাহলে অবশ্যই এম এবং এন সমান হবে। অবশ্যই এম এবং এন কি হবে? সমান হবে। এম ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু যদি এন ফ্যাক্টোরিয়াল হয় তাহলে অবশ্যই এম ইকুয়াল টু এন হবে। শুধুমাত্র একটা কেস আছে ব্যতিক্রম, যখন তোমার এম বা এন হচ্ছে 0 বা 1 এর সমান হবে। 0 বা 1 এর সময় হচ্ছে ঝামেলাটা হয়। ঝামেলা কেন হয়? দেখো তোমার 0 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1, আবার 1 ফ্যাক্টোরিয়াল সমান কিন্তু 1। এটা হলো ঝামেলাটা। আমাদের কিন্তু ধরো ডান পাশে লিখলাম 1, বাম পাশে লিখলাম 1, দুই পাশে 1 লিখলাম। সো এটা লিখলাম 0 ফ্যাক্টোরিয়াল, এটা লিখলাম 1 ফ্যাক্টোরিয়াল। এখন তাহলে কি আমরা লিখবো? 0 ইকুয়াল টু 1 লিখবো? বাট এটা তো পসিবল না। সো এটা তখন সত্য হবে না। ঠিক আছে? এম এ ভ্যালু 0, এন এ ভ্যালু 1 হলে সত্য হবে না, এম এ ভ্যালু 1, এন এ ভ্যালু 0 হলে সত্য হবে না। এছাড়া সরকাতে সত্য। সো এগুলো একটু অ্যানালাইসিস করলাম আমরা, এতে করে আমাদের সামনে আগাইতে সুবিধা হবে।
এখন আমরা আমাদের মূল ম্যাথে চলে যাব। আমরা হচ্ছে টাইপ ওয়াইজ যত ধরনের প্রশ্ন সম্ভব সকল প্রশ্ন ইনশাল্লাহ সলভ করব। ঠিক আছে, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত টাইপের প্রশ্ন আসতে পারে আমরা সবগুলো অ্যানালাইসিস করে সলভ করে ট্রাই করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।